মানে একটা সরকারি অফিস হঠাৎ করে শহরের সবচেয়ে ভুতুড়ে জায়গা হয়ে উঠবে, এর পেছনে তো একটা বিরাট কারণ থাকতে হবে। ঠিক তাই। আর সেই কারণটা খুঁজতে আমাদের প্রায় 100 বছর পিছিয়ে যেতে হবে। ও, সময়টা 1930 সাল, 8ই ডিসেম্বর। ভারতের স্বাধীনতা সংগ্রাম তখন তুঙ্গে। বাংলায় বিপ্লবীরা একের পর এক দুঃসাহসিক আক্রমণে ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঠিক সেই সময়ে 3 জন তরুণ, বিনয় বসু, বাদল গুপ্ত আর দীনেশ গুপ্ত, সিদ্ধান্ত নিলেন তারা আঘাত হানবেন একেবারে ব্রিটিশ ক্ষমতার হৃৎপিণ্ডে। আর সেই হৃৎপিণ্ড ছিল রাইটার্স বিল্ডিং। আমি ঘটনাটার কথা ভাবলেই অবাক হয়ে যাই। হ্যাঁ, ইউরোপীয় পোশাকে সেজেগুজে 3 জন বাঙালি তরুণ হেঁটে ঢুকে যাচ্ছেন ব্রিটিশ প্রশাসনের মূল ঘাঁটিতে। তাদের টার্গেট ছিলেন কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল এনএস সিমসন। হ্যাঁ, লোকটা কারাগারে বন্দী বিপ্লবীদের ওপর পাশবিক অত্যাচারের জন্য কুখ্যাত ছিল। আচ্ছা, তাদের উদ্দেশ্য কিন্তু শুধু সিমসনকে হত্যা করা ছিল না, এটা ছিল একটা বার্তা দেওয়া। তারা সিমসনকে তার অফিসে গিয়েই গুলি করেন। কিন্তু এরপর যা হয়েছিল তা আরও অবিশ্বাস্য। কি হয়েছিল? তারা চাইলেই হয়তো পালানোর চেষ্টা করতে পারতেন, কিন্তু তা না করে তারা বিল্ডিংয়ের বিখ্যাত অলিন্দ বা বারান্দায় বেরিয়ে আসেন এবং বন্দে মাতরম স্লোগান দিতে দিতে ব্রিটিশ পুলিশের সাথে এক অসম লড়াই শুরু করেন। এই ব্যাপারটা আমাকে সবচেয়ে বেশি ভাবায়। কেন কেন তারা বারান্দায় এসে লড়াইটা চালিয়ে গেলেন, যেখানে ধরা পড়া বা মৃত্যু নিশ্চিত? কারণ এটা শুধু একটা গুপ্ত হত্যা ছিল না, এটা ছিল একটা ঘোষণাপত্র। আচ্ছা, তারা দেখাতে চেয়েছিলেন যে ব্রিটিশরা তাদের নিজেদের ক্ষমতার কেন্দ্রেও সুরক্ষিত নয়। ওই বারান্দায় দাঁড়িয়ে লড়াইটা ছিল একটা প্রতীকী প্রতিবাদ, একটা পারফরম্যান্স অফ ডিফিয়ান্স। বাহ! তারা জানতেন তারা আর ফিরবেন না। পুলিশের সাথে গুলির লড়াইয়ের শেষ পর্যায়ে যখন তাদের পালানোর আর কোনো পথ খোলা ছিল না, তখন বাদলগুপ্ত পটাশিয়াম সায়ানাইড খেয়ে নেন, আর বিনয় ও দীনেশ নিজেদের রিভলভার দিয়ে নিজেদেরই গুলি করেন। বাদল সঙ্গে সঙ্গেই মারা যান, বিনয় কয়েকদিন পর হাসপাতালে, আর দীনেশ, তিনি তো বেঁচে গিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সুস্থ হওয়ার পর ব্রিটিশ আদালত তাকে ফাঁসির সাজা দেয়। এই 3 তরুণের আত্মত্যাগই রক্তক্ষয়ী ইতিহাসিত রাইটার্স বিল্ডিংয়ের দেওয়ালে কান পাতলে শোনা যায়, তাই না? ঠিক এখান থেকেই অলৌকিক গল্পের শুরু। জনশ্রুতি অনুযায়ী এই 3 বিপ্লবীর অতৃপ্ত আত্মা আজও সেই ভবনের অলিন্দে ঘুরে বেড়ায়। এখন সবচেয়ে মজার বিষয় হলো, যে ধরনের ভৌতিক অভিজ্ঞতার কথা শোনা যায় সেগুলো কিন্তু একদম এলোমেলো নয়। বেশিরভাগ অভিজ্ঞতাই সরাসরি অলিন্দ যুদ্ধের হিংস্রতার প্রতিচ্ছবি। মানে ঠিক কি রকম? যেমন ধরুন, সবচেয়ে বেশি শোনা যায় খালি করিডোরে ভারী বুটের আওয়াজ। আচ্ছা, মনে হয় একদল পুলিশ যেন মার্চ করে এগিয়ে আসছে। এই শব্দটা তো 1930 সালের সেই দিনের পুলিশি তৎপরতার সরাসরি প্রতিধ্বনি। ঠিক। আবার ওপরের তলা থেকে প্রায়ই গভীর রাতে চিৎকার বা চাপা গোঙানির শব্দ শোনা যায়। এগুলো সেই শেষ মুহূর্তের লড়াই আর যন্ত্রণার কথাই মনে করিয়ে দেয়। তার মানে ভূতেরা এখানে শুধু ভয় দেখানোর জন্য নেই, তারা যেন সেই নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাটাকেই বারবার অভিনয় করে চলেছে। হ্যাঁ, অনেকটা সেরকমই। এটা তো বেশ অদ্ভুত একটা ধারণা, যেন একটা রেসিডুয়াল হন্টিংয়ের মতো, যেখানে একটা তীব্র আবেগঘন ঘটনা একটা জায়গার পরিবেশে ছাপ রেখে যায়। এক কথায় তাই। এখানকার ভূতেরা ভয় দেখানোর চেয়েও বেশি করে যেন কিছু মনে করিয়ে দিতে চায়। আমাদের সোর্সে একটা ঘটনার কথা উল্লেখ আছে। একবার রাতে একদল ফটোগ্রাফের ছবি তোলার জন্য ওখানে গিয়েছিল। ও আচ্ছা। তাদের তোলা একটা ছবিতে নাকি একটা অস্পষ্ট ছায়ামূর্তি ধরা পড়ে, যা খালি চোখে দেখা যায়নি। কিন্তু তার চেয়েও অদ্ভুত হলো, বাড়ি ফেরার পর দলের প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ে। তাই? হ্যাঁ, আর তাদের প্রত্যেকেরই অনুভূতি ছিল যে কেউ যেন তাদের ওপর সারাক্ষণ নজর রাখছিল। একটা দমবন্ধ করা পরিবেশ। এই ধরনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই তো কিংবদন্তিকে আরও মজবুত করে তোলে। নিরাপত্তারক্ষী বা কর্মীদের কথা তো আরও শোনা যায়। অবশ্যই। অনেকেই নাকি সূর্যাস্তের পর ওপরের তলায় একা যেতে ভয় পান। বন্ধ দরজা জানালা হঠাৎ খুলে যাওয়া বা কনকনে ঠান্ডা হাওয়া বয়ে যাওয়ার মতো ঘটনা তো প্রায়ই ঘটে বলে শোনা যায়। কিন্তু একটা প্রশ্ন জাগছে মনে, ইতিহাসে তো এমন আত্মত্যাগের ঘটনা আরও অনেক আছে, তাহলে রাইটার্স বিল্ডিংয়ের ক্ষেত্রেই কেন এমন ভুতুরে কিংবদন্তি এতটা জাঁকিয়ে বসল? অন্য কোথাও তো এতটা হয় না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে।
প্রথমত, যেমনটা আমরা শুরুতে আলোচনা করছিলাম, ভবনটির স্থাপত্য। হ্যাঁ, এর বিশাল ইন্টিমিডিয়েটিং গঠনটাই একটা রহস্যময় পরিবেশ তৈরি করে রাখে। দ্বিতীয়ত, ঘটনার নাটকীয়তা। ক্ষমতার কেন্দ্রে ঢুকে গুলি, বারান্দায় দাঁড়িয়ে যুদ্ধ এবং শেষে আত্মবলিদান, পুরো ঘটনাটা একটা সিনেমার মতো। ঠিক। এই নাটকীয়তাই মানুষের কল্পনাকে উস্কে দেয়। আর তৃতীয় কারণটা কি? মনস্তাত্ত্বিক, মানে আমরা একটা জায়গায় কিছু আশা করলে আমাদের মস্তিষ্ক কি সেইভাবেই জিনিসগুলোকে ব্যাখ্যা করতে শুরু করে? একদম তাই। একে কনফার্মেশন বায়াস বলা যেতে পারে। আচ্ছা। যখন একজন প্রহরী বা কর্মী আগে থেকেই জানেন যে এই ভবনে এমন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে এবং এটিকে ভুতুড়ে বলা হয়, তখন তার মন স্বাভাবিক ঘটনাকেও অন্যভাবে ব্যাখ্যা করতে পারে। যেমন পুরনো পাইপের ভেতর দিয়ে হাওয়া যাওয়ার শব্দকে তার কাছে ফিসফিসানি মনে হতে পারে, বা কোণের মধ্যে জমে থাকা অন্ধকারকে মনে হতে পারে কোনো ছায়ামূর্তি। এছাড়াও তো কিছু বাস্তবসম্মত ব্যাখ্যাও থাকতে পারে, তাই না? যেমন পুরনো বাড়ির অদ্ভুত সব আওয়াজ। অবশ্যই, পুরনো স্থাপত্যে বাতাসের প্রবাহ বা তাপমাত্রার তারতম্যের কারণে অনেক অদ্ভুত শব্দ হতে পারে, যাকে এই ইনফ্রাসাউন্ড বা নিম্ন কম্পাঙ্কের শব্দ দিয়েও ব্যাখ্যা করার চেষ্টা করা হয়। ইনফ্রাসাউন্ড? তাহলে তো ব্যাপারটা বেশ জটিল। একদিকে রয়েছে এক গৌরবময় ঐতিহাসিক আত্মত্যাগ, অন্যদিকে সেই ইতিহাসকে ঘিরে তৈরি হওয়া গা ছমছমে লোককথা, আর তার পাশাপাশি রয়েছে কিছু মনস্তাত্ত্বিক আর বৈজ্ঞানিক ব্যাখ্যা। ঠিক। তাহলে আমরা কোনটাকে সত্যি বলে ধরব? এই যুক্তিসঙ্গত ব্যাখ্যাগুলো কি ভূতের গল্পটাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারে? আমার মনে হয় পারে না। আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। তাই ধরুন, রাইটার্স বিল্ডিংয়ের প্রতিটি অলৌকিক ঘটনার একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া গেল। তাতেও কি এর কিংবদন্তি শক্তি কমে যাবে? আমার তো মনে হয় না। কেন? কারণ এই ভৌতিক গল্পগুলো আসলে একটা অন্য উদ্দেশ্য সাধন করছে। এগুলো এক ধরনের সাংস্কৃতিক স্মৃতিরক্ষক বা কালচারাল মেমোরি কিপার হিসেবে কাজ করে। সংশ্লিষ স্মৃতিরক্ষক ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন। দেখুন, বিনয় বাদল দীনেশের আত্মত্যাগ হয়তো ইতিহাসের বইয়ের পাতায় লেখা আছে, আমরা সবাই স্কুলে পড়েছি। হ্যাঁ, পড়েছি। কিন্তু বইয়ের পড়ার মধ্যে সেই আবেগটা সবসময় থাকে না। কিন্তু যখন ওই একই ঘটনা একটা ভূতের গল্পের মোড়কে ফিরে আসে, তখন সেটা অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা। মানুষ ভূতের গল্প বলতে বা শুনতে ভালোবাসে, আর এই গল্পের ছলে তারা অজান্তেই প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই ৩ বিপ্লবীর সাহসিকতা আর আত্মত্যাগের স্মৃতিকে বাঁচিয়ে রাখছে। এটা একটা অসাধারণ দৃষ্টিকোণ। তার মানে ভূতের ভয়টা আসলে ইতিহাসের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ। একদম। আমরা যখন ওই করিডোরে বুটের শব্দ কল্পনা করি, আমরা আসলে সেই পুলিশি অত্যাচারের কথা ভাবি। যখন গোঙানি শব্দ শুনি, আমরা সেই ৩ তরুণের শেষ মুহূর্তের যন্ত্রণার কথা স্মরণ করি। ঠিক তাই। রাশমি ইতিহাসের বাইরে গিয়ে এই লোকগাথায় রাইটার্স বিল্ডিংকে বিনয় বাদল দীনেশের এক জীবন্ত স্মারকে পরিণত করেছে। বাহ! সরকার হয়তো ফলক লাগাতে পারে, মূর্তি বসাতে পারে, কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে ফেরা এই ভৌতিক গল্পগুলো সেই ইতিহাসকে যেভাবে বাঁচিয়ে রেখেছে তার তুলনা হয় না। ভয় এখানে একটা মাধ্যম মাত্র, আসল উদ্দেশ্য হলো স্মরণ করা। তাই অলৌকিক কাহিনীগুলো ভয় দেখানোর পাশাপাশি এক ঐতিহাসিক দায়বদ্ধতাও পালন করে। তাহলে আমাদের আলোচনা থেকে যা উঠে এলো তা হলো, রাইটার্স বিল্ডিং শুধু একটা পুরনো ভবন নয়, এটা ইতিহাস, স্থাপত্য, মনস্তত্ত্ব আর লোককথার এক জটিল ককটেল। ঠিক। এর ভৌতিক পরিচয়ের শিকড় লুকিয়ে আছে প্রায় ১ শতাব্দী আগে ঘটে যাওয়া অলিন্দ যুদ্ধের সেই গৌরবময় এবং মর্মান্তিক ঘটনায়। দিনের আলোয় যা বিপ্লবীদের আত্মত্যাগের স্মারক, রাতের অন্ধকারে তাই যেন অতৃপ্ত আত্মার বিচরণ ক্ষেত্র। কিন্তু দুটো পরিচয়ের উদ্দেশ্য একটাই, সেই ইতিহাসকে ভুলে যেতে না দেওয়া। আমারও তাই মনে হয়। এই গল্পগুলো আমাদের শেখায় যে কিছু ইতিহাস এতটাই শক্তিশালী হয় যে তা শুধু বইয়ের পাতায় বা পাথরের ফলকে আটকে থাকে না। ঠিক। তা ভবনের দেওয়ালে, বাতাসে, মানুষের মনে আর মুখে মুখে ফেরা কিংবদন্তির মধ্যে দিয়েও বেঁচে থাকে। রাইটার্স বিল্ডিংয়ের ভূত আসলে বিনয় বাদল দীনেশের স্মৃতিরই এক অলৌকিক রূপ। অসাধারণ একটা আলোচনা হলো। আমরা একটা ভূতের বাড়ির রহস্য ভেদ করতে গিয়ে আসলে ইতিহাস আর স্মৃতির গভীরেই ডুব দিলাম। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। নিশ্চয়ই। এই অলৌকিক কাহিনীগুলো কি শুধুই ভয় পাওয়ার জন্য, নাকি ইতিহাসকে অন্যভাবে বাঁচিয়ে রাখার একটা উপায়?
একটি ভবনের দেওয়ালগুলো যদি সত্যি অতীতের প্রতিধ্বনি ধরে রাখতে পারে, তাহলে রাইটার্স বিল্ডিংয়ের করিডরগুলো আজ ঠিক কি বলতে চাইছে? বিপ্লবীদের সেই অসমাপ্ত লড়াইয়ের কথা, নাকি আমাদের মনে করিয়ে দিতে চাইছে যে কিছু আত্মত্যাগ এতটাই মহান যে মৃত্যুও তাকে শেষ করতে পারে না?